আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝটপট কিভাবে ইফতার আইটেম নাস্তার রেসিপি তৈরি করবেন। এক এক দিন এক এক রকমের ইফতার হলে কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর সমুচা রেসিপি। কোনো রকমের সমুচার শীট ছাড়াই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই সমুচা। আলু আর ময়দা দিয়ে অল্প কিছু উপকরণে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার ইফতার আইটেমটি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আর এই রেসিপিটি কিন্তু 1 মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আমি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। তবে আপনারা চাইলে কিন্তু ময়দার পরিমাণটা আরও কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। ময়দার সঙ্গে আমি এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। এবার আমি এই তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটু চেক করে নিব। কিছুটা ময়দার মিশ্রণ হাতে নিয়ে একটু হালকা করে চাপ দিলেই দেখবেন এরকম দলা পেকে যাবে, আবার হালকা করে চাপ দিলে ভেঙে গুঁড়িয়ে যাবে। তখনই বুঝতে হবে সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নিব। পানিটা আমি একসঙ্গে দিব না, অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করব। এতে করে ডোটা একদম পারফেক্টভাবে তৈরি করা হবে। নর্মালি আমরা রুটি পরোটা তৈরি করার সময় যেরকম ডোটা সফট রাখি, এই ডোটা কিন্তু তার থেকে একটু শক্ত হবে। সমুচার ডোটা যদি নরম হয় তাহলে কিন্তু সমুচার ভাঁজটা দেওয়ার সময় ভালোভাবে দেওয়া যাবে না। তাই এই ডোটাকে কিছুটা শক্ত রাখতে হবে। 2 কাপ ময়দার জন্য আমার এখানে 1 কাপের থেকে কিছুটা কম পানি লেগেছে। তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে। পানির পরিমাণটা আপনারা একটু বুঝে দিয়ে নেবেন। আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটা ভেজা কিন্তু নিংড়ানো টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যে আমি আলুর পুরটাকে রেডি করে নিব। আমি এখানে 3টি সিদ্ধ করা আলু নিয়েছি আলুর পুরটাকে তৈরি করার জন্য। আর আমি এই আলুগুলোকে ছোট ছোট টুকরো করে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন বা অন্য কোনোভাবেও ম্যাশ করে নিতে পারেন। আলুগুলো যখন খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তবে ঝালটা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন এই সব কিছুকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মজাদার আলুর পুরটা কোনো রকমের ঝামেলা ছাড়াই। সব কিছু একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এই পুরটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো ঢেকে রাখার পর এই ডোটা কিন্তু তারপর অনেকটাই সফট হয়ে গেছে, তবে অনেক বেশি সফট হয়নি। আমি আবারও কয়েক সেকেন্ডের জন্য এই ডোটাকে স্মুথ করে নিচ্ছি মধ্যে। এবার এই ডোটাকে আমি ছোট ছোট করে একটা লেচি করে নিচ্ছি। তারপর একটা বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নিচ্ছি। তবে আমার এই রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে, তাহলে কিন্তু ভাঁজ দেওয়ার সময় ভারী হয়ে যাবে। রুটিটা যদি ভারী রাখা হয় তাহলে কিন্তু ভাঁজ দেওয়ার সময় সুন্দরও হবে না। দেখতে পাচ্ছেন আমি এখানে পাতলা আর একদম মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি একটা নাইফ দিয়ে দাগ কেটে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কিভাবে করছি। আমি ঠিক মাঝখান থেকে নিচের দিকে কয়েকটা দাগ কেটে নিয়েছি। একটু গ্যাপ রেখে রেখে মোটা করে দাগগুলো কেটে নিতে হবে। আর একদমই ছিঁড়ে ফেলা যাবে না, মাথার দিক থেকে কিন্তু পুরোটা কাটা যাবে না। এবার একটা ভাঁজ দিব, আর ভাঁজ দেওয়ার আগে আমি চারপাশে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। পানি দেওয়ার কারণে কিন্তু ভাঁজটা তেলে দেওয়ার পর আর খুলে যাবে না। আগে থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর আমি একটা পাশে দিয়ে দিচ্ছি। এবার আমি আবারও ভাঁজ দিয়ে নিব, আর ভাঁজ দেওয়ার আগে আমি আবারও কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। এবার আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি ভাঁজগুলো কিভাবে দিচ্ছি। একদমই সহজ একটা ব্যাপার, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।
এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, দেখে একটু বুঝে নিতে হবে। আমি প্রথমে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি, তারপর আমি আবারও একটা ভাঁজ দিয়ে নিলাম। যেদিকে কোণের মতো হয়েছে সেই দিক থেকে আমি একটু চেপে দিচ্ছি, যাতে তেলে দেওয়ার সময় আর ভাজার সময় খুলে না যায়। এবার আমি হাতে সামান্য পানি নিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। ভাজার জায়গাগুলোকে একটু ভালোভাবে চেপে দিতে হবে, যাতে কোনোভাবেই ভাজার সময় খুলে না যায়। সমুচাগুলো ভাজ দেওয়ার পর যদি মনে হয় একটু অসমান অংশ রয়েছে, তাহলে কিন্তু সাইডের এই অংশগুলোকে কেটে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার একটা সমুচা বা সিঙ্গারা, যেটাই বলেন না কেন। ব্যাস আমার আরও একটি সমুচা তৈরি করা হয়ে গেল। দেখতেই পাচ্ছেন, এভাবে করে আমি সবগুলো সমুচা তৈরি করে নিব। আমার এখানে সবগুলো সমুচা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। আপনারা যদি সমুচাগুলোকে সংরক্ষণ করে রাখতে চান, তাহলে আলুর পুরটাকে সামান্য 2 টেবিল চামচ তেল দিয়ে একটু ভেজে নেবেন। তাহলে কিন্তু এই সমুচাগুলোকে এই অবস্থাতে ডিপ ফ্রিজে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে করে 1 মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। ভাজার ঠিক 10 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে তারপর ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝটপট সমুচা। আজকে আমি এখানে যেহেতু কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি, তাই আলুটাকে কোনোভাবে ভেজে নেইনি। তাই আমি এগুলোকে আজকে আর সংরক্ষণ করব না, আমি এগুলোকে সরাসরি ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে, তখন আমি এখানে বেশ অনেকগুলো সমুচা দিয়ে দিচ্ছি। আর এগুলোকে কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। আর তেলটা অবশ্যই বেশি গরম করা যাবে না, তেলটা মিডিয়াম গরম থাকবে। সমুচা তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেলটা যাতে অনেক বেশি গরম না থাকে, তাহলে কিন্তু অনেক বেশি দ্রুত উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, তখনই সিঙ্গারা বা সমুচাগুলি দিয়ে দিতে হবে। আর এগুলো ভাজার সময় কিন্তু চুলার হিটটা একদমই লোতে রাখতে হবে। যখনই সমুচার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি চুলার হিটটাকে বাড়িয়ে হাই মিডিয়ামের মাঝামাঝি করে রাখবো। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে এগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে। সময় নিয়ে না ভাজলে এগুলো কিন্তু মুচমুচে হবে না, তাই একটু সময় নিয়ে ভাজবেন, যাতে খেতে অনেক বেশি ক্রিস্পি হয়। দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার এখানে যেরকম কালার এসেছে আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট, তবে আপনারা চাইলে কিন্তু আরও কিছুটা লালচে করে ভেজে নিতে পারেন। আমার এগুলো ভাজতে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে। দেখতেই পাচ্ছেন এই সমুচাগুলো ভাজার পর দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখতে উপর থেকে অনেক বেশি মুচমুচে আর ভিতর থেকে আলুর পুরে ভরা। এরকম মজার আর সুস্বাদু নাস্তা কিন্তু বিকেলের জন্য অনেক বেশি মজার হয় চায়ের আড্ডায়। আর রমজান মাসে যদি ইফতারে এরকম একটা আইটেম দেওয়া হয়, তাহলে তো খেতে অনেক বেশি মজা লাগে আর দেখতে অনেক বেশি আকর্ষণীয় মনে হয়। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন একটি রেসিপি, আর সেটা হলো ঘরে বসে একদম রেস্টুরেন্টের স্বাদে হালিম রান্নার রেসিপি। হালিম রান্না করা একদমই সহজ, আর ঘরে থাকা উপকরণের সাথে বাজারে কিনা হালিম মিক্স মশলা দিয়েই আজকে আমি হালিম রান্নাটা করব। খুবই মজাদার হয় এই হালিম রান্নার রেসিপিটি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকে আমি হালিম রান্নাটা করব হালিম মিক্স দিয়ে। হালিম মিক্সটা আজকে আমি রাঁধুনিটা নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো হালিম মিক্স নিতে পারেন। আবার চাইলে ঘরে তৈরি করেও হালিম মিক্স দিয়ে হালিম রান্নাটা তৈরি করতে পারেন। এখানে আমি 1 প্যাকেট হালিম মিক্স নিয়েছি। এখানে 2টি প্যাকেট থাকে, তার মধ্যে একটি হালিম মিক্স আর অন্যটি হালিম মশলা। এখন আমি হালিম মিক্সটা একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আর মশলাটাও একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন মশলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার হালিম মিক্সটাতে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে।
আমি এখানে 3 কাপ গরম পানি নিয়েছি। প্রথমেই 1 কাপ গরম পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। এভাবে আমি অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো। এবার মেশানো হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। আপনারা যদি প্রথমেই একসাথে সবটুকু পানি দিয়ে দেন তাহলে শস্য দানাগুলো দলা পেকে যাবে, তাই অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নিতে হবে। এবার আমি হালিম রান্নার জন্য 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আমি হাড়টা একটু বেশি নিয়েছি, তাতে হালিমটা রান্নাটা খুবই মজা হয়। হালিম রান্নাতে তেল চর্বি সহ মাংস নিলেই কিন্তু ভালো, বেশি খেতে মজা হয়। আমি এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার রান্নার জন্য আমি একটি চুলায় পাত্র বসিয়ে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। এবার আমি অনবরত নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নিব। তবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে এবার আমি পেঁয়াজের বেরেস্তার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে দিব। এতে করে পেঁয়াজের বেরেস্তার ফ্লেভারটা মাংসের সঙ্গে খুব ভালোভাবে ঢুকে যাবে, তাতে হালিমটা খেতে অনেক বেশি মজা হয়। আমি এভাবে 5 মিনিটের মতো ভেজে নিব। আর 5 মিনিট পর দেখুন মাংসটা থেকে কিছুটা পানি বের হতে শুরু করেছে। ঠিক এই অবস্থায় এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হালিম মশলা। তারপর আমি মশলাটাকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া। এবারে সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে মাংসটাকে মশলাগুলোর সাথে খুব ভালো মতো চুলার কম আঁচে কষিয়ে নিব 10 মিনিটের মতো। তবে ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে, না হয় নিচ থেকে লেগে যেতে পারে। এবার আমি 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে তেল ছেড়ে উপরে ভেসে উঠেছে, তার মানে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে হালিম মিক্সটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তারপর এটাকে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। চুলার মিডিয়াম আঁচে রেখে দিব 10 মিনিটের জন্য। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলার মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন পানিটা শুকিয়ে এসেছে। এবার আমি এখানে গরম পানি দিয়ে দিব 4 কাপ। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসটা আর হালিম মিক্সটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এবার দেখুন আমার হালিমটা থেকে পানিটা টেনে অনেকটা শুকিয়ে গেছে আর সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা ঢাকনা দিয়ে আমি চুলায় রেখে দিব। আর অন্য একটি চুলায় বাগারের জন্য একটি পাত্র বসিয়ে তাতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এখানে 4 থেকে 5টি শুকনো মরিচ দিয়ে দিব। তেলের মধ্যে মরিচটা কিছুটা লাল করে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি। এটাকেও হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষা। তারপর এটাকে হালকা ফোড়ন তুলে পাশের চুলায় হালিমে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার আবারও 1 টেবিল চামচ হালিম মিক্স মশলা দিয়ে নেড়েচেড়ে এটাকে গরম গরম পরিবেশন করব। হালিম মশলাটা দেওয়ার ফুটেজটা কোনোভাবে কেটে গেছে। এবার হালিমটা পরিবেশনের জন্য আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, নিয়েছি আদা কুচি, নিয়েছি শসা কুচি, আরও নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি লেবু। এবার আমি একটা বাটিতে হালিমটা পরিবেশন করে নিচ্ছি। হালিম পরিবেশনের কোনো ধরাবাঁধা নিয়ম নেই, নিজের ইচ্ছে মতো সব কিছু দিয়ে আমি গরম গরম হালিমটা পরিবেশন করছি। সো এভরিওয়ান, আমার আজকের এই সহজ ঘরোয়া পদ্ধতিতে হালিম রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে আমার নতুন সব ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধনিয়া পাতার পাকোড়া রেসিপি। এটা তৈরি করা খুবই সহজ আর মাত্র 5 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। প্রতিদিন একই রকমের নাস্তা না খেয়ে একটু ভিন্ন স্বাদের নাস্তা খেলে সত্যি অনেক বেশি ভালো লাগে। বিকেলের জন্য খুবই মজার একটি স্ন্যাক্স আর মাত্র 5 মিনিটে তৈরি করে ফেলা যাবে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। ধনিয়া পাতার পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 মুঠো ধনিয়া পাতা। এখানে প্রায় 200 গ্রামের মতো হবে। এরপর আমি এগুলোর বাড়তি অংশগুলোকে কেটে নিচ্ছি। তারপর এগুলোকে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। একটা বাটিতে আমি ধনিয়া পাতাগুলোকে পানি ঢেলে খুব ভালোভাবে 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে ধুয়ে নিচ্ছি। এরপর আমি ধোয়া হয়ে গেলে এই ধনিয়া পাতাগুলোকে ছেঁকে নিব। একটা সাইডে এবার সরিয়ে রেখে দিচ্ছি। এখন আমি এই ধনিয়া পাতার পাকোড়া তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে কিন্তু বেসন দিয়ে তৈরি করতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরা। আস্ত জিরা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ আদা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ রসুন গুঁড়া। তবে আপনাদের হাতের কাছে যদি এগুলো না থাকে তাহলে বাদও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। এবারে সব শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তবে পানিটা আমি একসঙ্গে দিব না, পানিটা আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। পানিটা যদি আমি একসঙ্গে অনেক বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু ব্যাটারটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। তাই পানিটা অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে। ব্যাটারটাকে কিন্তু একদমই বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার একদমই ঘন থাকবে না, একটু ঘন থাকবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কীরকম রেখেছি। আমার এখানে ব্যাটারটা একদমই তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলোকে ধনিয়া পাতা দিয়ে ডুবিয়ে নিব। 2 থেকে 3টির মতো আমি এখানে এই ব্যাটারটার মধ্যে ধনিয়া পাতা এপাশ ওপাশ করে ডুবিয়ে নিচ্ছি। এপাশ ওপাশ করে খুব ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। তারপর আমি এটাকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় আমি আগেই একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি এই পাকোড়াগুলো দিয়ে দিব। তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না। তেলটা কিছুটা গরম হয়ে আসলেই কিন্তু দিতে হবে। 2 থেকে 3টার মতো একসাথে দিলেই হবে। এগুলো দিয়ে দেওয়ার পর এপাশ ওপাশ করে এগুলোকে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এগুলো ভাজতে খুব একটা সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। আমি এখন একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে দেখতেই পাচ্ছেন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদমই অন্যরকম একটি ভিন্ন স্বাদের নাস্তা আর একদমই কম খরচে আর কম উপকরণে তৈরি করে ফেলা সম্ভব। এগুলো দেখতে যেমন সুন্দর একটি পাকোড়া, খেতেও কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর খেতে অনেক বেশি মজার। শীত অথবা গরম যে কোনো সময় বিকেলের নাস্তার জন্য এটা পারফেক্ট একটা নাস্তার রেসিপি। আপনারা চাইলে রমজান মাসেও কিন্তু এগুলো তৈরি করে ইফতারে খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব সবার খুব পছন্দের আলুর রোল সমোসা। তবে এই সমোসাগুলি আমি একটু অন্যভাবে তৈরি করব। একদম নতুনভাবে রোল সমোসা তৈরি করে আপনাদের দেখাবো। কোনো রকমের সমুচার শীট ছাড়াই কিন্তু সহজেই তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। দেরি না করে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ
লবণ, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্না করার রেগুলার তেল। এবারে সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন সবকিছু খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। একসাথে অনেক বেশি পানি না দিয়ে অল্প অল্প করে দিতে হবে আর ডোটা তৈরি করে নিতে হবে। আমার প্রায় 1 কাপের মতো পানি লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশিও লাগতে পারে। রুটি বা পরোটা বানানোর জন্য নর্মালি যেমন ডো তৈরি করি, এটাও ঠিক তেমনই হবে। ডোটা তৈরি করা হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে ডোটা আরও কিছুটা সফট হয়ে যাবে। এর মধ্যে সমুচার জন্য আলুটা রেডি করে নিব। এখানে আমি 4টা সিদ্ধ করা আলু নিয়েছি। আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ করা আলুগুলোকে এরপর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এই আলুগুলোকে ম্যাশ করেও নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে কোনো বড় টুকরো বা অবশিষ্ট কোনো লাম্পস না থাকে। আলুগুলো গ্রেট করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তবে আপনাদের হাতের কাছে যদি আদা ও রসুন গুঁড়া না থাকে, সেক্ষেত্রে বাটাও দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারেন। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এবার আমি হাত দিয়ে ভালোমতো মিশিয়ে নিচ্ছি, যাতে সবকিছু ভালো করে মিশে যায়। সমুচার জন্য আলুর পুর তৈরি করা হয়ে গেছে। হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। আলুর পুরগুলো হাতের সাহায্যে গোল গোল করে তারপর একটা লম্বা করে শেপ করে নিচ্ছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। দুই তিনটা তৈরি করার পর কিন্তু আবারও তেল মাখতে হবে হাতে, না হয় হাতে লেগে লেগে আসবে। এর মধ্যে আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি আরেকটা মিশ্রণ তৈরি করে নিব। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এরপর একসঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা একটা ঘন পেস্ট করে নিচ্ছি, যেটা আঠা হিসেবে ব্যবহার করব। খুব বেশি স্মুথ না হলেও চলবে। মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি, সেটা আমি পরবর্তীতে ব্যবহার করব। 10 মিনিট পর ডোটা আরও কিছুটা সফট হয়ে গেছে। এবার আমি ডোটাকে আরও 1 মিনিটের মতো মথে নিচ্ছি। এতে করে এই ডোটা একদম মসৃণ হয়ে যাবে। এবার এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ডো দিয়ে আমি একটা বড় পাতলা রুটি বেলে নিব। সামান্য ময়দা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটাকে কিন্তু পাতলা করেই বেলতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় এই সমোসাগুলো মচমচে হবে না। রুটিটা যখন বেলা হয়ে যাবে, তখন একটা আলুর রোল নিয়ে নিয়েছি। এবার আলুর রোলের মাপে আমি রুটিটা কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে রোল তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে রোলটা তৈরি করছি। এবার শেষ মাথায় ময়দার পেস্ট দিয়ে দিব, ফলে তেলে দিলে আর খুলে আসবে না।
এভাবে সবগুলো সমুচা তৈরি করে নিব। সবগুলো সমুচা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো ভাজার পালা। এগুলো ভাজার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। সমুচাগুলো কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তেল একটু গরম হয়ে আসার পর আস্তে আস্তে সমুচাগুলো দিয়ে দিব। অতিরিক্ত গরম তেলে কিন্তু সমুচাগুলো দেওয়া যাবে না। আবার খুব বেশি হিটে কিন্তু সমুচাগুলিকে ভাজাও যাবে না। সমুচাগুলোকে একদম মুচমুচে করার জন্য চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে সমুচাগুলিকে ভাজতে হবে। এই সমুচাগুলি ভাজতে আমার প্রায় 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। সমুচাগুলি কিন্তু এখন ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি তেলটা ঝরিয়ে সমুচাগুলিকে উঠিয়ে নিব। কোনো ঝামেলা ছাড়াই একদম সহজভাবে তৈরি হয়ে গেল সমুচা। কোনো রকমের সমুচা শীট ছাড়াই এখন থেকে তৈরি হয়ে যাবে সমুচা। একদমই মুচমুচে আর অনেক বেশি মজাদার এই রোল সমুচাগুলি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা দিয়ে মুচমুচে সুস্বাদু খাজার রেসিপি। একদমই রসালো আর খেতে কিন্তু অনেক বেশি মজার। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। এই খাজাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল। আপনারা এখানে চাইলে কিন্তু ঘি বা বাটারও দিতে পারেন। আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে যখন দেখবেন এরকম চাপ দিলে মুঠি ধরে যাবে, আবার হালকা করে চাপ দিলে ভেঙে গুঁড়িয়ে যাবে, তখনই বুঝতে হবে মেশানোর কাজটা পারফেক্টভাবে হয়েছে। এবার এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তবে পানিটা আমি একসঙ্গে দিব না, পানিটা আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। আর এখানে আমি ডোটা একদমই শক্ত করে ফেলবো না, আবার একদমই নরমও করে ফেলবো না। নর্মালি আমরা বাসায় যেরকম রুটি বানানোর সময় ডো তৈরি করি, এটাও ঠিক সেরকমই হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই ডোটা তৈরি করার সময় পানিটা কিন্তু অল্প অল্প করেই মিশাতে হবে। পানিটা যদি একসঙ্গে দিয়ে ফেলেন তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। তাই পানিটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশাতে থাকছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মধ্যে আমি খাজার জন্য শিরাটা তৈরি করে নিব। চুলা একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার আমি চিনি আর পানিটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শিরাটাকে আমি নেড়েচেড়ে চুলার মিডিয়াম আঁচে জাল করব। শিরাটা পাতলা হবে না, আবার একদমই ঘন হবে না। শিরাটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার আমি 1 পিস লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে করে শিরাটা একদমই জমাট বেঁধে যাবে না। এবার আমি লেবুর রসটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে আরও 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এরপর আমি চুলা থেকে শিরাটাকে নামিয়ে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে ডোটাকে মথে নিচ্ছি। এবার এই ডোটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাকি ডোগুলোকে আলাদা করে সাইডে রেখে দিব, আর একটা ভাগকে আমি খুব ভালোভাবে রুটি বেলে নিব। দেখতেই পাচ্ছেন আমার এখানে রুটিটা বেলা হয়ে গেছে। আর আমি এই রুটির থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রুটিটা কিন্তু একদমই ভারীও হবে না, আবার একদমই পাতলা হয়ে যায়নি। আমি এভাবে করে 6টি রুটি বানিয়ে নিচ্ছি। এবার আমি একটা রুটির উপর সামান্য কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে তেলটাকে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ছিটিয়ে। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারবেন। এবার আমি কর্নফ্লাওয়ারটাকেও কিন্তু খুব ভালোভাবে রুটির মধ্যে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আরও একটি রুটি। আর আবারও আমি সেম পদ্ধতিতে তেল আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে সেট করে নিচ্ছি। আর এভাবে করে আমি সবগুলো রুটি এভাবে
কর্নফ্লাওয়ার তেল দিয়ে সেট করে নিব। এভাবে আমার সবগুলো রুটি সেট করা হয়ে গেছে। এখন আমি একটা সাইড থেকে রুটিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিব। রুটিগুলোর শেষ মাথায় একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে জোড়াটা শেষ দিকে খুব ভালোভাবে লেগে যায়। এবার আমি এই রোলটাকে কয়েকটি ভাগে ভাগ করে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই লেয়ারগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন আমি একটা টুকরো নিয়ে বেলুন দিয়ে হালকা করে চাপ দিয়ে বেলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো খাজাকে চ্যাপ্টা করে নিব। আমি এখানে সবগুলি খাজা চ্যাপ্টা করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি একটা একটা করে খাজা দিয়ে দিচ্ছি। চুলার মিডিয়াম লো আছে এগুলোকে ভাজতে হবে। এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। অতিরিক্ত গরম হিটে কিন্তু এই খাজাগুলি দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে চুলার মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে। একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিব। আমার এগুলি ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে। দেখতেই পাচ্ছেন আমার এখানে খাজাগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে খাজাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি গরম খাজাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাতে রেখে হালকা করে এভাবে উল্টে পাল্টে 1 মিনিটের মতো আমি তারপর উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো খাজা শিরার মধ্যে ডুবিয়ে 1 মিনিটের মতো রেখে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার এখানে সবগুলো খাজা তৈরি হয়ে গেছে। এগুলো দেখতে যেমন দারুণ হয়েছে আর খেতে কিন্তু বেশ মুচমুচে। এগুলো দেখতে অনেক লোভনীয় লাগছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই মজার হয়েছে এই খাজাগুলো। এগুলো বানিয়ে আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 1 মাস। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজে লাগবে আজকের রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ভিন্ন পদ্ধতিতে চিকেন সমোসা রেসিপি। খুব সহজেই যখন খুশি তখন বানিয়ে ফেলতে পারেন এই চিকেন সমোসা। এই সমোসাগুলি দেখতে অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি টেস্টি। কোনো রকমের সমোসার শীট ছাড়াই এগুলো ভেজে নিতে পারেন। কোনো রকমের ভাজ দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে এগুলো তৈরি করে নিতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। সমোসা তৈরির জন্য প্রথমেই পুর বানিয়ে নিতে হবে। পুর বানানোর জন্য একটা প্যানের মধ্যে 4 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি। তেলটা কিছুটা গরম হলে সেখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। সমোসায় সাধারণত পেঁয়াজ কুচি বেশি দিতে হয়, কিন্তু আমি বেশি দিচ্ছি না, আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন। চুলার হিট মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ খুব বেশি ভেজে গোল্ডেন কালার না করে নরম হওয়া পর্যন্ত ভাজবো। তারপর এখানে 1 কাপ চিকেন দিয়ে দিব। আমি মাংসের পিসগুলো ছোট ছোট করে নিয়েছি। চাইলে এখানে কিমাও তৈরি করে নিতে পারেন। এখানে 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি নিজের স্বাদ অনুযায়ী বা 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। চুলার তাপ হাই মিডিয়ামে রেখে মশলাগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। চুলার হিটটা কমিয়ে রাখলে পেঁয়াজটা থেকে পানি উঠতে শুরু করবে। মাংসগুলো ছোট ছোট পিস করার কারণে 5 থেকে 6 মিনিটের মধ্যে চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে। বেশি ভাজার দরকার নেই, সমোসার সাথে তো আবার ভাজা হবেই। চিকেনগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি একটা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি আগে থেকে সিদ্ধ করে খুব ভালোভাবে চটকে নিয়েছি। আপনারা কিন্তু সিদ্ধ আলুটা স্কিপও করতে পারেন।
প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণের মধ্যেই পুরগুলো তৈরি হয়ে যাবে। এখন পুরটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি চিকেনের পুরটাকে একটা প্লেটে ছড়িয়ে নিচ্ছি, এতে করে পুরগুলি একদমই ঠান্ডা হয়ে যাবে। এবার ময়দার খামিটা তৈরির জন্য একটা বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন ময়দার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পারফেক্টলি ডো তৈরির জন্য অল্প অল্প করে পানি দিতে হবে। ডোটাকে নরম তুলতুলে করার জন্য 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিতে হবে। নর্মালি আমরা রুটি পরোটা তৈরির জন্য যেরকম ডো তৈরি করি এটাও ঠিক সেরকমই হবে। ডোটাকে খুব ভালো করে মথে নিয়ে ডোটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিব। এই 4টা ভাগ থেকে 4টা রুটি তৈরি করে নিব। রুটিটা একদমই পাতলা করে তৈরি করে নিতে হবে। রুটিটা যত বেশি পাতলা হবে সমুচাটা তত বেশি ক্রিস্পি হবে। এবার একটা লেচি নিয়ে একটা বোর্ডের উপর সামান্য ময়দা ছিটিয়ে পাতলা করে রুটি বেলে নিব। রুটিটা দেখুন আমার বেলা হয়ে গেছে, একদমই পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। এবার চারকোনা তৈরি করার জন্য রুটির চারপাশের অংশগুলো আমি কেটে নিচ্ছি। রুটির যে চারপাশের অংশগুলো আছে এগুলো দিয়ে আপনারা চাইলে মচমচে করে ভেজে নিতে পারেন। ভেজে নিয়ে এগুলো সমুচার সঙ্গে ভেঙে গুঁড়ো করে দিতে পারেন, এতে করে সমুচাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। চারকোনা রুটিটাকে আমি আবারও 4 খণ্ড করে নিচ্ছি। প্রত্যেকটা থেকে আমি একটা করে সমুচা তৈরি করে নিব। এবার বাকিগুলো সরিয়ে আমি একটা এখানে রেখে দিব। এবার একটু মনোযোগ দিয়ে দেখুন নতুন স্টাইলে কিভাবে সমুচা তৈরি করতে হয়। কিছুটা পুর নিয়ে রুটির মাঝখানে দিয়ে রুটির চারপাশে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। তারপর চারপাশ থেকে তুলে নিয়ে ভালো করে মুখটা সিল করে দিচ্ছি। মুখটা ভালোভাবে সিল করা না হলে সমুচা ভাজার সময় কিন্তু খুলে যেতে পারে। এভাবে আমি সবগুলো সমুচা তৈরি করে নিব। দেখুন সমুচাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। সমুচাগুলি হালকা গরম তেলে ভাজতে হবে। প্রথমে তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একটা একটা করে সমুচাগুলো দিয়ে দিচ্ছি। বেশ অনেকগুলো করে সমুচা আমি দিয়ে দিচ্ছি। শুরুর দিকে চুলার আঁচটা রেখে দিতে হবে লোতে। যখন এক পাশ থেকে শক্ত হয়ে আসবে ঠিক তখনই এগুলো উল্টে দিতে হবে। চুলার হিট লোতে রেখে ভাজতে হবে মচমচে হওয়ার জন্য। আমার এগুলি ভাজতে প্রায় মোটামুটি 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের আরও কম বা বেশিও লাগতে পারে। আমার এগুলো প্রায় গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমার এখানে সমুচাগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে সমুচাগুলিকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল চিকেন সমুচা। কোনো রকমের সমুচার শীট ছাড়াই সহজে তৈরি হয়ে গেল। একদমই কোনো ঝামেলা নেই। মাত্র 10 মিনিটেই আপনারা তৈরি করে ফেলতে পারবেন একদম সহজ উপায়ে সমুচা। সমুচার পুরটা যদি আপনারা আগেই তৈরি করে রাখেন তাহলে একদমই সময় লাগবে না। আর সমুচার পুরটা তৈরি করে ফ্রিজে রেখেও 2-1 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তো আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আলু দিয়ে খুবই মজাদার একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আজকে আমি তৈরি করছি পটেটো ফিঙ্গার্স। অল্প কিছু উপকরণে মজাদার এই স্ন্যাক্সটি তৈরি করে নেওয়া যায়। বিকেলের চায়ের সঙ্গে এরকম একটা স্ন্যাক্স খেতে কিন্তু দারুণ লাগবে। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিবেন
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পটেটো ফিঙ্গার্সগুলি তৈরি করার জন্য আমাদের লাগবে সেদ্ধ করা আলু। আমি এখানে 3টা আলুকে ছোট ছোট টুকরো করে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপরে এই আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে আলুগুলো যেন একদমই মিশে যায়, কোনো বড় টুকরো না থেকে যায়। আলুগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। সব কিছু ভালোভাবে মেখে শক্ত একটা ডো তৈরি করতে হবে। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন স্টিকি না হয়ে যায়। আপনাদের ডোটা যদি স্টিকি লাগে তাহলে আরও কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন। আমি এবার এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এই ডো থেকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। তবে রুটির মতো পাতলা হবে না, কিছুটা ভারী রেখেই রুটিটা বেলে নিতে হবে। এই রুটির থিকনেসটা ঠিক যতটা হবে পটেটো ফিঙ্গার্সগুলির থিকনেসও ঠিক ততটাই হবে, তাই একটু বুঝে আন্দাজ মতো বেলে নিতে হবে। বেলে নেওয়া হয়ে গেলে রুটিটা চারপাশ থেকে কেটে আমি এই রুটিটাকে স্কোয়ার শেপ করে নিব। আর এই কাটা অংশগুলো আমি ফেলে দিব না, এগুলোকে আবারও বেলে নিব। এবার আমি এগুলোকে চিকন আর লম্বা করে কেটে নিব। আপনারা চাইলে আরও ছোট বা বড় চিকন করেও কেটে নিতে পারেন। যত বেশি চিকন করে কাটা যাবে ফিঙ্গারগুলি খেতে ততই বেশি ক্রিস্পি হবে। সবগুলি কেটে নেওয়ার পর আমি একটা একটা করে আলাদা করে সরিয়ে নিচ্ছি, তা না হলে একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। আমি একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা থিকনেসটা ঠিক কীরকম হয়েছে। এখন আমি এই ফিঙ্গার্সগুলিকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে ফিঙ্গার্সগুলি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এই ফিঙ্গার্সগুলি একটু লম্বা করে রেখেছি, তাই একসঙ্গে অনেকগুলি দেওয়া যাবে না। একসঙ্গে অনেকগুলি দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে। আর তাছাড়া প্রথম অবস্থায় ফিঙ্গার্সগুলি অনেক নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনাও থেকে যায়। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে ফিঙ্গার্সগুলিকে ভেজে নিতে হবে। একদম মুচমুচে করে উল্টে পাল্টে কিন্তু ফিঙ্গার্সগুলিকে সমানভাবে ভেজে নিতে হবে। তা না হলে এক পাশ থেকে বেশি কালার চলে আসবে, অন্য পাশ থেকে কম কালার আসবে। দেখতেই পাচ্ছেন এই পটেটো ফিঙ্গার্সগুলির মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এগুলোকে ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগেনি, 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি এই ফিঙ্গার্সগুলিকে একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল এই পটেটো ফিঙ্গার্স। এত কম সময়ের মধ্যে আর এত কম উপকরণে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্টাইলে পটেটো ফিঙ্গার্স। এটা দেখতে যেমন সুন্দর, খেতে ততটাই মজা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আর সহজে লেগেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বিকেলের নাস্তার জন্য ঝটপটভাবে একদমই মুচমুচে আলুর পাকোড়া তৈরি করে দেখাবো। একদমই অল্প উপকরণে আর একদমই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজে লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আলুর পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টি আলু। খোসা ছাড়ানো এই আলুগুলোকে এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গ্রেটার ছাড়াও কিন্তু এই আলুগুলোকে কুচি করে নিতে পারেন। সবগুলো আলু আমি এভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পর আলুগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে আলুগুলোকে আমি ধুয়ে নিব। পাকোড়াগুলিকে অনেক বেশি ক্রিস্পি করার জন্য আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এবার আমি পানিগুলোকে ভালোভাবে নিংড়ে একটা মিক্সিং বোলে আলুগুলোকে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ।
ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, গরম মশলা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, আদা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, রসুন গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। আদা রসুন গুঁড়া যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে সেটা বাদও দিতে পারেন। এখন এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দেখতেই পারবেন আলুটা একদমই সফট হয়ে গেছে। এখন আমি ছোট আর পাতলা করে পাকোড়াগুলিকে বানিয়ে নিব। পাকোড়াটা পাতলা করে বানালেই কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। চুলায় একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা একটা করে পাকোড়া দিয়ে দিব। সবগুলি পাকোড়া একসঙ্গে ভাজা যাবে না, আমি 2 পারে পাকোড়াগুলিকে ভাজবো। সবগুলো পাকোড়া তেলে দেওয়ার পর এখন আমি চুলাটাকে বাড়িয়ে মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখেছি। কম হিটে ভাজলে কিন্তু পাকোড়াগুলি মুচমুচে হবে না, তাই একটু বাড়িয়ে রাখতে হবে চুলার হিটটাকে। এই পাকোড়াগুলি ভাজতে খুব একটা সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগতে পারে। এক পাশ থেকে কিছুটা কালার চলে আসলে আমি অন্য পাশ উল্টে দিব। এই পাকোড়াগুলি কিন্তু এখন বেশ ক্রিস্পি হয়ে গেছে। আমি আর এর থেকে বেশি ভাজবো না, আমার কাছে মনে হয় এটাই ঠিক আছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে পাকোড়াগুলিকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলোকে আরও কিছুটা ডার্ক করে ভাজতে পারেন, তবে আমার কাছে এরকমই ভালো লাগে তাই তুলে নিলাম। বিকেলের চায়ের সঙ্গে কিন্তু এরকম একটা মচমচে পাকোড়া খেতে অনেক বেশি মজার হয়। আর শীতের দিনে পাকোড়াগুলি সন্ধ্যার নাস্তায় অনেক বেশি মজা হয়। পাকোড়াগুলি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।